আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বই থেকে নৈতিকতা এবং সুশাসন এই অংশটাতে যত কোশ্চেন আছে এটা আমরা এক ক্লাসে কমপ্লিট করব। আশা করি এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের পরীক্ষাতে 3 থেকে 4 নাম্বার বা তারও বেশি নাম্বার কমন পেতে পারেন। কারণ এখানে বিসিএসে আসা সকল প্রশ্নের পাশাপাশি বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন থাকছে এই পর্বে। চলেন আমরা শুরু করি। প্রথম যে চ্যাপ্টার আছে সেটা নৈতিকতা। নৈতিকতার যে প্রথম প্রশ্ন যেটি নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স এই গ্রন্থের রচয়িতাকে অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থের রচয়িতা উইলিয়াম লিলি। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। নৈতিক আচরণবিধি বলতে বোঝায় এখানে 3টি অপশনে যে 3টিই আছে সবগুলোই উত্তর, উপরের সবগুলোই। চলেন আমরা উত্তরগুলো দেখে নেই। বাস্তবতা নিরিখে আদর্শ আচরণনিষ্ঠ মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি, মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে, দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করে, প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শকে। কোনটি নৈতিকতার শিক্ষাক্ষেত্র? নৈতিকতার শিক্ষাক্ষেত্র হচ্ছে সমাজ। আমরা মূলত নৈতিকতার শিক্ষা পেয়ে থাকি আমাদের সমাজ থেকে। নৈতিক বিচারের কর্তা বা নৈতিক বিচার বুদ্ধির আরেক নাম হচ্ছে বিবেক। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। সদিচ্ছা ও শর্তহীন আদেশ এই ধারণার প্রবর্তন করেন বা বিচারবাদের প্রবক্তাকে ইমানুয়েল কান্ট। অর্থাৎ আমরা এখানে 2টা কোশ্চেন পেলাম, একটা হচ্ছে সদিচ্ছা ও শর্তহীন আদেশ, এটার আরেক নাম কি? বিচারবাদ। আর এই সদিচ্ছা বা শর্তহীন আদেশ বা বিচারবাদের প্রবক্তা হচ্ছে ইমানুয়েল কান্ট। এটা 45 বিসিএস এর একটা কোশ্চেন ছিল। যে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ইমানুয়েল কান্ট। অথবা কর্তব্যের জন্য কর্তব্য এই ধারণা প্রবর্তন করেন কে? ইমানুয়েল কান্ট। তাহলে ইমানুয়েল কান্ট সম্পর্কে আমরা এখানে 2টা তথ্য পেলাম। এক হচ্ছে তিনি শর্তহীন আদেশ এবং সদিচ্ছা এই ধারণার প্রবর্তক ও বিচারবাদের প্রবর্তক। 2 নম্বর যেটা পেলাম যে কর্তব্যের জন্য কর্তব্য এই ধারণার প্রবর্তন বা কর্তব্যের নৈতিকতার ধারণার প্রবর্তক হচ্ছে ইমানুয়েল কান্ট। আমরা যে সমাজে বসবাস করি না কেন আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা রাখি। এটি কোন ধরনের অনুশাসন? এটি নৈতিক অনুশাসন। একজন ভালো নাগরিক হওয়া আমাদের নৈতিক আদর্শ। তাই এটি কোন ধরনের অনুশাসন হবে? এটি নৈতিক অনুশাসন হবে। কোন মতবাদ সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় করে? দেখেন 2টা জিনিসকে একসঙ্গে সমন্বয় করতেছে, আর যদি কোনো কিছু একসঙ্গে মিলে যায় তাহলে সেটা হবে কি? পূর্ণতা পাওয়া। তাই এখানে সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে পূর্ণতাবাদ। মানুষ হও এবং মরে বাঁচো এই উক্তিটি কার? অথবা এর ইংলিশ যেটি আছে বি এ পারসন অর ডাই টু লিভ, এই উক্তিটি করেছে হেগেল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। মানুষ হও এবং মরে বাঁচো অথবা বি এ পারসন ও ডাই টু লিভ কে বলেছেন? হেগেল। জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেনথাম যুক্তরাজ্যের অধিবাসী। ধর্মীয় দর্শন কিসের ভিত্তি? সামাজিক মূল্যবোধের ভিত্তি। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি? সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ এটি ন্যায়পরায়ণতার মূলনীতি নয়। বাকি যে 3টি আছে আইনের শাসন, অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ, পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ, এই 3টাই ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি।
নৈতিক বিবর্তনবাদের জনককে হার্বার্ট স্পেন্সার। দেখেন এখানে বিবর্তন রেফ আছে আর এখানে হার্বার্টের রেফ আছে, এই দুইটা একটু খেয়াল রাখবেন। নৈতিক বিবর্তনবাদের জনককে হার্বার্ট স্পেন্সার। অবজেক্টিভ নলেজ কি? ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান, অর্থাৎ অবজেক্ট মানে কি? বস্তু। তাহলে বস্তু সাপেক্ষ যে জ্ঞান সেটাই হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান। পরবর্তীতে আছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ কি? এটি হচ্ছে শর্তহীন আদেশ। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ হচ্ছে শর্তহীন আদেশ। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্বুদ্ধ বা শূন্যবাদ এর ইংরেজি নিহিলিজম শব্দটি নীল শব্দ থেকে এসেছে। নীল শব্দের অর্থ হচ্ছে কিছুই না। অস্তিত্ববাদের জনককে? অস্তিত্ববাদের জনক কিয়ারকেগার্ড। অস্তিত্ব সারসত্তা পূর্বগামী কে বলেছে? জ্যাঁ-পল সার্ত্রে। জ্যাঁ-পল সার্ত্রে। তাহলে অস্তিত্ব হচ্ছে সারসত্তার পূর্বগামী। সারসত্তা সার্ত্রে। অস্তিত্ব সারসত্তার পূর্বগামী কে বলেছে? জ্যাঁ-পল সার্ত্রে। সোশিয়াল ক্যাপিটাল কি? ট্রাস্ট, নর্মস এবং নেটওয়ার্ক। সোশিয়াল ক্যাপিটাল হচ্ছে ট্রাস্ট, নর্ম এবং নেটওয়ার্ক। পাওয়ার, নিউ সোশিয়াল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? অথবা দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস গ্রন্থের লেখককে? দুইটা বইয়েরই লেখক হচ্ছে লক। এখানে যদি আমরা খেয়াল করি পরপর বই সংক্রান্ত 3টা কোশ্চেন আছে। এই 3টা কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাবে যে এটা হচ্ছে রাসেল। এখানে কেন টিক দেওয়া জানি না, প্রবাবলি এটা প্রিন্টিং মিস্টেক, কারণ এটা পেন্সিলের দাগ না। আচ্ছা, এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে একই লেখকের বইগুলো অবলিক দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি যে বার্ট্রান্ড রাসেলের 2টা বইয়ের নাম আছে এখানে, দ্য পাওয়ার, নিউ সোশিয়াল অ্যানালাইসিস অ্যান্ড দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস। 2টা বইয়েরই লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। পরেরটা দেখি যদি পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে? অথবা অ্যান ইনকোয়ারি ইনটু মিনিং অ্যান্ড ট্রুথ গ্রন্থটির লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। তাহলে বার্ট্রান্ড রাসেলের আমরা এখনো পর্যন্ত 4টা বই পেলাম। পরবর্তীতে যদি আসি, হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, অন এথিক্স, সেক্স অ্যান্ড ম্যারেজ অ্যান্ড মোরালস গ্রন্থের লেখককে? বার্ট্রান্ড রাসেল। তাহলে বার্ট্রান্ড রাসেলের এখানে আমরা অনেকগুলো বই সম্পর্কে জানলাম। আমরা একসঙ্গে বইগুলোর নাম দেখে ফেলি। পাওয়ার, এ নিউ সোশিয়াল অ্যানালাইসিস, দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস, পলিটিক্যাল আইডিয়ালস অ্যান্ড ইনকোয়ারি ইনটু মিনিং অ্যান্ড ট্রুথ, হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, অন এথিক্স, সেক্স অ্যান্ড ম্যারেজ অ্যান্ড মোরালস, সবগুলো বইয়েরই লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। এখানে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটাই কিন্তু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই বইগুলোর নাম মনে রাখা আমাদের জন্য খুবই জরুরি। বিপরীত বৈষম্য এই নীতিটি প্রবর্তন করা হয় বা প্রয়োগ করা হয় কাদের জন্য? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে। গ্রেটেস্ট হ্যাপিনেস অফ গ্রেটেস্ট নাম্বার কোন মতবাদের মূল কথা? অথবা সর্বাধিক লোকের সর্বাধিক সুখ কোন মতবাদের মূল কথা? এটি উপযোগবাদের মূল কথা। অথবা কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব আরোপ করে? উপযোগবাদ সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব আরোপ করে। উপযোগবাদের প্রবক্তা বা ইউটিলিজম এর প্রবক্তাকে? মিল ও বেনথাম। অন লিবার্টি গ্রন্থের লেখককে? অথবা ইউটিলিজম গ্রন্থের লেখককে? অথবা প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থের লেখককে? 3টা বইয়েরই লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। আর এই উপযোগবাদের প্রবক্তাও জন স্টুয়ার্ট মিল এবং জেরেমি বেনথাম। গোল্ডেন মিন হলো সুবর্ণ মধ্যক। এই দুইটার যে অর্থ বোঝায় সেটি দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। গোল্ডেন মিনের প্রবর্তককে? গোল্ডেন মিনের প্রবর্তক হচ্ছেন অ্যারিস্টটল। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছে প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে। অ্যারিস্টটল সদ্গুণ বলতে সকল সদ্গুণের সমন্বয়ের মনে করে। কোন সদ্গুণকে সকল সদ্গুণের সমন্বয় মনে করে?
ন্যায়পরায়ণতা। অ্যারিস্টটল ন্যায়পরায়ণতাকে সকল সদ্গুণের সমন্বয় মনে করে। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম। মূল্যবোধ। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ধারণ করতে পারে তা হলো মূল্যবোধ। ভুল ও শুদ্ধের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে সহযোগিতা করে মূল্যবোধ। সমাজ ও রাষ্ট্রের ভিত্তি কোনটি? মূল্যবোধ। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কোনটি? মূল্যবোধ। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা, বিভিন্নতা এবং আপেক্ষিকতা। উপরে সবগুলোই। নিচের কোন উপাদানটি মূল্যবোধের উপাদান নয়? মূল্যবোধের উপাদান নয় হচ্ছে জনমত। তবে বাকি যেগুলো আছে সামাজিক ন্যায় বিচার, সহনশীলতা এবং সহমর্মিতা, এই তিনটাই মূল্যবোধের উপাদান। তাহলে আমরা মূল্যবোধের বৈশিষ্ট্য পেলাম তিনটা: পরিবর্তনশীলতা, বিভিন্নতা এবং আপেক্ষিকতা। কিন্তু মূল্যবোধের উপাদান পেলাম তিনটা: সামাজিক ন্যায় বিচার, সহনশীলতা ও সহমর্মিতা। মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? মূল্যবোধ নির্ধারিত হয় আচরণের মাধ্যমে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। তাহলে প্রাথমিকভাবে দেখা যায় কোথায়? পরিবারে। আর মানুষ নৈতিকতা শিক্ষা লাভ করে কোথা থেকে? সমাজ থেকে। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে কোথা থেকে? মূল্যবোধের শিক্ষা থেকে সহনশীলতা শিক্ষা লাভ করে। আর চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায়। মূল্যবোধ পরীক্ষা করে ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিক এবং অনৈতিকতা, সবগুলোই। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। মূল্যবোধে রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ইতিবাচক মূল্যবোধ। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ইতিবাচক মূল্যবোধ? সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। মানুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি? মূল্যবোধ। তাহলে আচরণের সামাজিক মাপকাঠি হচ্ছে তার মূল্যবোধ। সমাজে মানুষের কাজের ভালো ও মন্দ বিচারের মানদণ্ড কোনটি? সামাজিক মূল্যবোধ। নিম্নোক্ত কোনটি সামাজিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করে? সমাজে সামাজিক যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে নিচের কোনটি? সামাজিক মূল্যবোধ। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের ভিত্তি কোনটি? সামাজিক মূল্যবোধের ভিত্তি তিনটাই, অর্থাৎ আইনের শাসন, সাম্য এবং নৈতিকতা, তিনটাই সামাজিক মূল্যবোধের ভিত্তি। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিকতা। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি বা মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে নৈতিক চেতনা বা নৈতিকতা। কোনটি নৈতিক মূল্যবোধ? নৈতিক মূল্যবোধ হচ্ছে অন্যায় না করা। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো মন্দ নৈতিক মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কাকে? সামাজিক মূল্যবোধকে। যখন একজন ব্যক্তি থেকে, কারণ যেহেতু সমাজ গঠিত, ব্যক্তির মূল্যবোধ যখন ভালো হবে, প্রতিটি ব্যক্তির থেকে একটা সুন্দর মূল্যবোধের সমাজ গঠিত হবে। সুশাসন প্রতিষ্ঠায় কোন মূল্যবোধ অপরিহার্য? গণতান্ত্রিক মূল্যবোধ অপরিহার্য। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন? ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? পরমত সহিষ্ণুতা। কোন মূল্যবোধ আইনের শাসনকে শক্তিশালী করে? এখানে গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসনকে শক্তিশালী করে। মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয় সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ। কোনো দেশের মূল্যবোধ অনেক পুরাতন হচ্ছে যুক্তরাজ্যের মূল্যবোধ। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হচ্ছে জনকল্যাণ করা।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপাদান কোনটি? অন্যতম প্রধান উপাদান হচ্ছে মূল্যবোধ শিক্ষা। রাষ্ট্রে আইন শাসন ও প্রতিষ্ঠার নিয়ামক শক্তি হিসেবে কাজ করে কোনটি? মূল্যবোধ শিক্ষা। কোনটিকে জাতীয় উন্নয়নের মূল্যবোধ বলা হয়? জাতীয় উন্নয়নের মূল্যবোধ বলা হয় সামাজিক মূল্যবোধকে। রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কোনটি? রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতির চর্চা। রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতির চর্চা। আমরা এখন তৃতীয় অধ্যায়ে চলে আসলাম। আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব সুশাসন সম্পর্কে। আমরা সুশাসন সম্পর্কিত কোশ্চেনগুলো শুরু করছি, হয়তোবা ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হবে, তবে একটা ক্লাসের ভিতরে যদি সবগুলো চ্যাপ্টার ক্লোজ করা থাকে সেক্ষেত্রে যেটা সুবিধা হয়, ক্লাসগুলো খোঁজার অসুবিধা হয় না, কিংবা একটা ক্লাস দেখে আরেকটা ক্লাস না দেখে চলে যাওয়া, এটা হয় না। তো যেটা দেখে রাখবেন পরবর্তীতে আবার সেখান থেকে শুরু করবেন, সেটা অনেক সুবিধা হয় ক্লাস খুঁজে পাওয়ার জন্য। আমরা প্রথমে যেটা দেখব যে সুশাসনের ধারণাটি হচ্ছে আপেক্ষিক ও বহুমাত্রিক। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স, বানানগুলো একটু খেয়াল করবেন। উৎপত্তিগত অর্থে গুড গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। কোনটিকে সুশাসনের ভিত্তিভূমি বলা হয়? মূল্যবোধকে সুশাসনের ভিত্তিভূমি বলা হয়। তাহলে ভিত্তিভূমি কোনটি? মূল্যবোধ। সুশাসনের ভিত্তিভূমি মূল্যবোধ। কোন সংস্থাটি সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রবর্তন করেন, অথবা সুশাসন ধারণার উদ্ভাবককে? কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রবর্তন করেন, অথবা সুশাসন প্রত্যয়টির উদ্ভাবককে? সবগুলোর উত্তর হবে বিশ্বব্যাংক। একই কোশ্চেন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। বিশ্বব্যাংক কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করে, অথবা কবে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়? 1989 সালে। 1989 সালে। 1989 সালে। কোন সংস্থা সর্বপ্রথম সুশাসন শব্দটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। কোন সংস্থা সর্বপ্রথম সুশাসন শব্দটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। কত সালে? 1989 সালে। কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে? শাসন, প্রতিক্রিয়া ও উন্নয়ন। এই যে রিপোর্ট, এই রিপোর্টে 1989 সাল থেকে সুশাসনের সংজ্ঞা প্রদান করে। সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করার জন্য করেছে কোন সংস্থা? এখানে ইউএনডিপি। ইউএনডিপি। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে? 1997 সালে। আচ্ছা, আমরা দেখলাম যে 1989 সালে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে, আর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে 1997 সালে। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্কে বোঝায়। উক্তিটি কার অথবা কে সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছে? ম্যাকরনি। আচ্ছা, ম্যাকরনি থেকে রানী, আর রানী সকলের কাছে গ্রহণযোগ্য। এইভাবে মনে রাখতে পারেন যে গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছে। এখন বাকি যেটা আছে, যে আমরা এত বড় সংজ্ঞা কেমনে মনে রাখবো, দেখেন, রাষ্ট্রের সঙ্গে সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সঙ্গে শাসিতের, এই যে সম্পর্ক, এটা কে প্রদান করেন? ম্যাকরনি। তাহলে ম্যাকরনির দুইটা, এখানে উত্তর হচ্ছে দুইটা কোশ্চেনের। এক হচ্ছে রাষ্ট্রের সঙ্গে সমাজের, সরকারের সঙ্গে জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বুঝিয়েছে কার সংজ্ঞা থেকে? ম্যাকরনি। আর সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছে? ম্যাকরনি। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উক্তিটি কার? আবশ্যক ক্যামডেসাস। এইভাবে মনে রাখতে পারেন, মিশেল ক্যামডেসাস। আবশ্যক মিশেল ক্যামডেসাস। এখান থেকে দেখেন, তালবস্যা দিয়ে মিশেল এবং ক দিয়ে ক্যামডেসাস, এই শব্দ দুইটা মনে রাখতে পারেন। তাহলে রাষ্ট্রের সকল উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উক্তিটি কে প্রদান করেন? মিশেল ক্যামডেসাস। সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। কোন প্রতিষ্ঠান এই অভিমত প্রদান করে? এটা হচ্ছে বিশ্বব্যাংক। আচ্ছা, আমাদের যদি বলে যে স্তম্ভ কয়টি, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 4টি। কিন্তু যদি বলে উপাদান কয়টি, বিশ্বব্যাংকের উপাদান হবে সেই ক্ষেত্রে হচ্ছে 6টি। উপাদান কয়টি? 6টি।
তাহলে বিশ্বব্যাংকের মতে সুশাসনের আমাদের স্তম্ভ কয়টি? স্তম্ভ হচ্ছে 4টি, কিন্তু উপাদান হচ্ছে 6টি। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা। যেহেতু জাতিসংঘ আমাদের মৌলিক অধিকারগুলোকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং জাতিসংঘ আমাদের প্রত্যেকটা দেশ, ব্যক্তি সকলের স্বাধীনভাবে চলাচল এবং মত প্রকাশের ক্ষেত্রে কাজ করে থাকে সাধারণত। তো এই ক্ষেত্রে জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন, অথবা আমরা কোশ্চেনটা যদি ঘুরে পড়ি, মৌলিক স্বাধীনতার উন্নয়ন কোন সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্য? জাতিসংঘের। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 6টি। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? ইউএনডিপি 9টি, আর বিশ্বব্যাংক হচ্ছে 6টি। বিশ্বব্যাংক মতে স্তম্ভ হচ্ছে 4টি। সুশাসন নিচের কোনটির উপাদান নয়? সুশাসন নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। নৈতিক শাসন হচ্ছে নৈতিকতার উপাদান। তবে অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সবগুলোই সুশাসনের নৈতিক অধিকার বা সুশাসনের উপাদান। সুশাসনের উপাদান অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা। নৈতিকতা সুশাসনের উপাদান নয়। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তাহলে আমরা সুশাসনের 2টা পূর্বশর্ত পেলাম, একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, অন্যটি পেলাম মত প্রকাশের স্বাধীনতা। এখানে পূর্বশর্তগুলো কি কি আছে একবার একটু পড়ে ফেলবেন, কিংবা উপাদানগুলো কি কি এটা একটু ভালোভাবে পড়ে ফেলবেন, তাহলে এখান থেকে কোশ্চেন আসলে সহজেই পাওয়া যাবে। সুশাসনের জন্য প্রয়োজন অথবা সুশাসনের অন্যতম উপাদান কোনটি? আইনের শাসন। তাহলে আমরা এখনো পর্যন্ত সুশাসনের যে উপাদানগুলো পেলাম, অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড কোনটি? আইনের শাসন। যেখানে আইনের শাসন যথাযথভাবে বিরাজমান আছে, সেই জাতি বা সেই সভ্যতাকে আমরা সভ্য সমাজ হিসেবে গণ্য করতে পারি। সুশাসনের মূলনীতি কোনটি? সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহিতা। সুশাসনের মূলনীতি কোনটি? জবাবদিহিতা। এবং এই জবাবদিহিতা কিন্তু একটি উপাদানও বটে। তবে মূলনীতি বা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে জবাবদিহিতা। সরকারি চাকরিতে সততার মাপকাঠি হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধ সম্পন্ন করা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্বারোপ করা হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিকটির ওপর। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? টেকসই উন্নয়নকে। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? এখানে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়, তবে বিশ্বস্ততা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা এই 3টাই সরকারি সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কোথায় সুশাসন নেই? সুশাসন নেই যেখানে শিক্ষা নেই, সেখানে সুশাসন নেই। আর কারণ সভ্য সমাজের মানদণ্ডই হচ্ছে আইনের শাসন। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি? দুর্নীতি। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? এটি সুশাসনের অন্তরায়। কারণ আমরা এটার খুবই ভালো রকম ভুক্তভোগী বাংলাদেশের জনগণ যখন মিডিয়া চাটকদের হয়ে যায়, অর্থাৎ হচ্ছে যে শক্তিশালী যে গোষ্ঠী থাকে তাদেরকে প্রমোট করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ যে মানুষজন তারা সুশাসনটাকে ভোগ করতে পারে না। সুশাসনের পথে অন্তরায় কোনটি? সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজনপ্রীতি এবং অস্থিতিশীলতা। সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কোনটি? নিয়ন্ত্রিত বিচার বিভাগ। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি? এখানে সবগুলোই, অর্থাৎ যদি দেখি আইনের শাসনের অনুপস্থিতি, জবাবদিহিতার অভাব এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগ, কোনোটাই অভাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে না।
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করা। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? অংশগ্রহণ। যদি অংশগ্রহণই না করে তাহলে সেই ক্ষেত্রে যে সংগঠন কিভাবে তৈরি হবে, আর সংগঠন তৈরি না হলে স্বাধীনতার প্রশ্নই আসে না। সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কোনটি? মিডিয়া। সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে হচ্ছে মিডিয়া। একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার। সুশাসন বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হচ্ছে ই গভর্নেন্স। সুশাসনের উপযোগী সরকার ব্যবস্থা কোনটি? গণতান্ত্রিক সরকার। কল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য শর্ত হচ্ছে সুশাসন। শাসক যদি ন্যায়পরায়ণ হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক। এই উক্তিটি করেন প্লেটো। নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত, এটি কার উক্তি? অথবা পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউটলি, কার উক্তি? এটি হচ্ছে লর্ড অ্যাক্টনের উক্তি। সুশাসন প্রতিষ্ঠায় বাধা কোনটি? দুর্নীতি। নিম্নের কোন সংস্থাকে বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে? দুর্নীতি দমন ব্যুরো। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বিল পাশ হয় 17 ফেব্রুয়ারি 2004 সালে। দুর্নীতি দমন কমিশন বিল পাশ হয় 17 ফেব্রুয়ারি 2004 সালে। কখন বাংলাদেশ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? 21 নভেম্বর 2004। আমরা যদি দেখি যে দুর্নীতি দমন কমিশন যে বিল পাশ হয় 17 ফেব্রুয়ারি এবং দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21 নভেম্বর 2004, অর্থাৎ 2004 সালে দুর্নীতি দমন কমিশনের বিল পাশ হয় 17 ফেব্রুয়ারিতে আর কমিশন গঠিত হয় 21 নভেম্বরে। স্বাধীন দুর্নীতি দমন কমিশনে মোট কতজন সদস্য নিয়ে গঠিত? 3 জন সদস্য নিয়ে গঠিত। দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান সুলতান হোসেন খান। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। দুর্নীতি বিরোধী জরুরি হেল্পলাইন কোনটি? 106। দুর্নীতি বিরোধী জরুরি হেল্পলাইন হচ্ছে 106। দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে সুশাসন, অথবা দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে কোনটি? সুশাসন। যে বিধানে বাংলাদেশে দুর্নীতি দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে, উপরে সবগুলোই বিধানগুলো আমরা দেখি। 1860 সালে প্রণীত দণ্ডবিধি, 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইন, 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালা, সবগুলোই হচ্ছে দুর্নীতি দমনের দণ্ডনীয় ঘোষণা। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন কোনটি? আনকাক বা UNCAC। 2007 সালে বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত মেরিডো কনভেনশনের আনুষ্ঠানিক নাম কোনটি? ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন। এটি হচ্ছে UNCAC এর পূর্ণরূপ, আর বাংলাদেশ এটাতে স্বাক্ষর করে 2007 সালে। এর আরেকটা নাম হচ্ছে মেরিডা কনভেনশন। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধের অভাব। তথ্য পাওয়া মানুষের কোন ধরনের অধিকার? তথ্য পাওয়া মানুষের রাজনৈতিক অধিকার। তথ্য পাওয়া কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। আচ্ছা, এখান থেকে যেগুলো দেখে নিতে পারেন কোনগুলো রাজনৈতিক অধিকার, কোনগুলো অর্থনৈতিক অধিকার, কোনগুলো মৌলিক অধিকার, কোনগুলো সামাজিক অধিকার, এগুলো একবার গুগলে সার্চ দিয়ে যদি টপিকগুলো একটু দেখে নেন তাহলে এই ধরনের কোশ্চেনগুলোই অসুবিধা হবে না। কারণ আমরা অনেকগুলো কোশ্চেন দেখলাম যে সামাজিক অধিকার কোনটি, রাজনৈতিক অধিকার কোনটি, এই ধরনের কোশ্চেন সাধারণত এসে থাকে। তথ্য পাওয়া মানুষের তাহলে কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। কত সালে তথ্য কমিশন গঠিত হয়? তথ্য কমিশন গঠিত হয় 2009 সালে। বর্তমানে প্রধান তথ্য কমিশনারের নাম কি? এটা যেহেতু পরিবর্তিত এটা দরকার নেই, বর্তমানে এটা একটু চেক করে নেবেন। অধিকারের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য কোনটি? রাষ্ট্রের অনুমোদন। মানুষের জন্মগত ও প্রকৃতিগত অধিকার হলো মানবাধিকার। জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 1 সেপ্টেম্বর 2008 সালে। বাংলাদেশের মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল উদ্দিন আহমেদ।
বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে? জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে 18 অক্টোবর 2012। জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে 18 অক্টোবর 2012। আর মানবাধিকার কমিশন গঠিত হয় 1 সেপ্টেম্বর 2008। 1 সেপ্টেম্বর 2008 মানবাধিকার কমিশন গঠিত হয়। শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় 18 অক্টোবর 2012 সালে। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুযায়ী শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। ই গভর্নেন্স এর পূর্ণরূপ কোনটি? ইলেকট্রনিক গভর্নেন্স। বানানগুলো একটু খেয়াল করবেন, অনেক সময় ইংলিশে একই ধরনের অপশন দেওয়া থাকে কিন্তু বানানগুলো ভুল থাকে। ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য কোনটি? সুশাসন প্রতিষ্ঠা করা। G2C প্রক্রিয়ায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সরকার ও নাগরিকের মধ্যে। গভর্নমেন্ট টু সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত অথবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভাবক যখন গৃহীতব্য হয় সিদ্ধান্তের সাথে, তখন সেটাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যের স্বার্থ যখন জড়িয়ে থাকে তখনই সাধারণত এই স্বার্থের সংঘাতটা দেখা দেয়। দ্য ওয়েব অফ গভর্নমেন্ট কার লেখা? দ্য ওয়েব অফ গভর্নমেন্ট ম্যাকাইভারের লেখা একটা বই। দ্য ওয়েব অফ গভর্নমেন্ট কার লেখা? ম্যাকাইভারের লেখা। কে ই গভর্নেন্সকে স্মার্ট সরকার বলে আখ্যায়িত করে? চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু। এই ছিল আমাদের ক্রাক যে বইটা আছে, ক্রাক প্রিভিয়াস এমসিকিউ। এই বইয়ের নৈতিকতা ও সুশাসন এই সাবজেক্টের ওপরে দেওয়া সকলটি, আশা করি একটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ সকল কোশ্চেনগুলো আপনাদের আয়ত্ত হয়ে গেছে। এই ধরনের ক্লাসগুলো সাধারণত একবার দেখে মনে থাকে না, তাই আপনারা বারবার দেখবেন এবং ক্লাসগুলো সকলের সাথে শেয়ার করবেন। বিষয়ভিত্তিক এমন প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।